ব্র্যান্ড তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ভূগোল তথা জিওগ্রাফির একটি এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 292 নম্বর পেজের 1 নম্বর সেট অর্থাৎ ফার্স্ট সেট বনমালী চট্টা হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর কক্ষপথটি হল বৃত্তাকার, উপবৃত্তাকার, রৈখিক, চৌকাকার। সঠিক উত্তরটি হল অপশান বিতে উপবৃত্তাকার। অধিবর্ষ হল 1900 সাল, 2018 সাল, 2019 সাল, 2024 সাল। সঠিক উত্তরটি অপশান ডিতে 2024 সাল। পরের প্রশ্ন, লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য হল 3 ঘন্টা 3 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 5 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি অপশান ডিতে 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমারের খাঁটির মান হল 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 180 ডিগ্রি পূর্ব। সঠিক উত্তরটি হল অপশান বিতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার, বাত পতাকা। সঠিক উত্তরটি অপশান এতে ব্যারোমিটার। পরের প্রশ্ন, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ হল 1000 মিলিবার, 1010 মিলিবার, 1013.25 মিলিবার, 1025 মিলিবার। সঠিক উত্তরটি অপশান সিতে 1013.25 মিলিবার। পরের প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বত হল আরাবল্লী, হিমালয়, সাতপুরা, নীলগিরি। সঠিক উত্তরটি অপশান সিতে সাতপুরা। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে, মালব মালভূমিকে, পামির মালভূমিকে, ছোটনাগপুর মালভূমিকে। সঠিক উত্তরটি অপশান সিতে পামির মালভূমিকে। পরের প্রশ্ন, একটি আন্তর্জাতিক নদী হল নর্মদা, তাপ্তি, গোদাবরী, ব্রহ্মপুত্র। সঠিক উত্তরটি অপশান ডিতে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, শাখা নদী প্রধানত তৈরি হয় উচ্চ গতিতে, মধ্য গতিতে, নিম্ন গতিতে, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশান সিতে নিম্ন গতিতে। পরের প্রশ্ন, পৃথিবীর স্বাদু জলের পরিমাণ হল মোট জলের 97%, 50%, 5%, 3%। সঠিক উত্তরটি অপশান ডিতে 3%। পরের প্রশ্ন, ব্ল্যাক ফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হল পারদ, ক্যাডমিয়াম, ফ্লোরাইড, আর্সেনিক। সঠিক উত্তরটি অপশান ডিতে আর্সেনিক। পরের প্রশ্ন, ভোপাল ইউনিয়ন কার্বাইড এর কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে 1956 সালে, 1984 সালে, 1992 সালে, 2000 সালে। সঠিক উত্তরটি অপশান বিতে 1984 সালে। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ। সঠিক উত্তরটি হল অপশান এতে বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। পরের প্রশ্ন, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল মont ব্লাঁ, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এলবোর্জ, মাউন্ট এভারেস্ট। সঠিক উত্তরটি অপশান সিতে মাউন্ট এলবোর্জ। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম হল ওয়াশিংটন, মস্কো, হিথ্রো, আলেকজান্দ্রিয়া। সঠিক উত্তরটি হল অপশান সিতে হিথ্রো। 2 শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 21শে মার্চ তারিখটিকে বলা হয় ড্যাশ। উত্তরটি হল মহাবিষুব বলা হয়। মহাবিষুব। 1 ঘন্টায় পৃথিবী ঘোরে ড্যাশ ডিগ্রি, 15 ডিগ্রি। হোয়াং হো সমভূমি ড্যাশ সমভূমির উদাহরণ, লোয়েস সমভূমির উদাহরণ, লোয়েস। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ বেশি হওয়ার একটি কারণ হল উষ্ণতা কম। বিতে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে রয়েছে গ্রিনিচ, দাক্ষিণাত্যে মালভূমি, নদীর নিম্নপ্রবাহ, সাইক্লোন। ডান স্তম্ভে রয়েছে বদ্বীপ, একটি ক্রান্তীয় ঘূর্ণবাদ, মূলমধ্যরেখা, লাভা। আচ্ছা, গ্রিনিচের উপর দিয়ে মূলমধ্যরেখা কল্পনা করা হয়েছে। দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে লাভা গঠিত মালভূমি। নদীর নিম্ন প্রবাহে বদ্বীপ সৃষ্টি হয়। সাইক্লোন একটি ক্রান্তীয় ঘূর্ণবাতের উদাহরণ। তারপরে শীত দাগে 1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়ের হামারফেস্ট বন্দর। বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। লন্ডন অববাহিকার আকৃতি কি রূপ? সরার আকৃতি, সরার মতো দেখতে।
3 পারদ দূষণে কি রোগ হয়? উত্তরটি হলো পারদ দূষণে কি রোগ হয়? মিনামাটা রোগ হয়। মিনামাটা। আচ্ছা, পরের কি প্রশ্ন রয়েছে একটু লক্ষ্য করো। ডিতে শুদ্ধ বাক্যটি পাশে ঠিক এবং অশুদ্ধ বাক্যটি পাশে ভুল লেখো। 2 নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলে। ভুল। ঠিক উত্তরটি হবে দোয়াব বলে। দোয়াব। 2টি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। 1986 সালে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক কেন্দ্রে প্রবাহ দুর্ঘটনা ঘটেছিল। ঠিক। 3 লন্ডন হল বৃহত্তম পুনরপ্তানি বন্দর। ঠিক। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তি বেগ বলতে কি বোঝো? উত্তর, কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি বেগে উপরের দিকে ধাবিত হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। এই মুক্তিবেগের ফলে বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এই মুক্তিবেগের ফলে কৃত্রিম উপগ্রহ, রকেট, মহাকাশযান পৃথিবী ছেড়ে মহাকাশে যেতে পারে। পরের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উত্তর, যেসব নদী হিমবাহ বা ঝর্ণার জলে পুষ্ট এবং যেসব নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। উদাহরণ গঙ্গা, ব্রহ্মপুত্র নদ ইত্যাদি। পরের প্রশ্ন, মাটি দূষণ বলতে কি বোঝো? উত্তর, মাটির উপরিস্তর বা শীর্ষস্তরের উৎকর্ষতা বা গুণগত মান বিনষ্ট হয় মাটি দূষণ। পদার্থ, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, আগাছানাশক, রাসায়নিক সার, নগর ও গৃহস্থালির বর্জ্য পদার্থ, দূষিত জল, খনিজ বর্জ্য পদার্থ, প্লাস্টিক প্রভৃতি ক্রমান্বয়ে মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। উপরোক্ত পদার্থগুলি মাটিতে সংযোজনের দরুন মাটির পুষ্টি মূল প্রসারিত হলে মাটি তার উর্বরতা তথা ফসল উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। একেই মাটি দূষণ বলে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখা বলতে কি বোঝো? উত্তর, যে কাল্পনিক রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে তাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে। বৈশিষ্ট্য 1 নম্বরে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। পৃথিবীর বার তারিখ শুরু ও শেষ হিসাবে ধরা হয়। পূর্বগামী জাহাজ বা বিমান তার দিনপঞ্জিতে একদিন কমিয়ে নেয়, কিন্তু পশ্চিমগামী জাহাজ বা বিমান একদিন যোগ করে নেয়। এই রেখা অতিক্রম করে দিনের বা তারিখের পরিবর্তন হয় বলে একে সমাক্ষ সময় রেখা বা তারিখ বিভাজিকা বলে। পরের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। বৈশিষ্ট্য, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের হিসাবে দেখানো হয়। পরের প্রশ্ন, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ও কেন? উত্তর, ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। তুষার যুগে ইউরোপের উত্তরাংশ হিমবাহ দ্বারা আবৃত ছিল। অতঃপর হিমবাহ গলে যায় ও অন্যত্র অপসারিত হয়। হিমবাহের ঘর্ষণে যে সমস্ত ছোট বড় গর্তের সৃষ্টি হয় সেইগুলিতে পরবর্তীকালে হিমবাহ গলা জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়। আবার হিমবাহ বাহিত বিভিন্ন প্রকার নুড়ি, কাঁকর, বালি, পলি, প্রস্তরখণ্ড নদীর গতিপথে সঞ্চিত হয়ে হয়, ফলে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে সহস্র সহস্র হ্রদের সৃষ্টি হয়েছে। ফিনল্যান্ডে প্রায় 40,000-এর বেশি হ্রদ আছে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো? সংজ্ঞা, উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থিত বলে পরিক্রমণকালে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবসময় একই থাকে না। যেমন পরিক্রমণ সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়। জুলাই মাসের 2 থেকে 4 তারিখের মধ্যে কোনো একটি সময় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি পৃথিবীর এই অবস্থানকে অপসুর অবস্থান বলে। সাধারণ দিনটি হল 4 জুলাই। এই ছবিটা আঁকার চেষ্টা করবে। অপসুরের বৈশিষ্ট্য, এই অবস্থানে পৃথিবীর যে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, দূরত্ব থাকে প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই অবস্থানে পৃথিবীর পরিক্রমণ গতি হ্রাস পায়। এই সময় অর্থাৎ জুলাই মাসে উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে উত্তর গোলার্ধে গ্রীষ্মের স্থায়িত্ব বেশি হয়। অপসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, সূর্যকে ছোট দেখায়। এরপরে আমি অনুসুরের সংজ্ঞা বলছি, লক্ষ্য করো। সূর্যকে পরিক্রমণ করার সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়। জানুয়ারি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে কোনো একটি সময় প্রায় 14 কোটি 90 লক্ষ কিমি। এই অবস্থানকে অনুসুর বলে। সাধারণ দিনটি হল 3রা জানুয়ারি। বৈশিষ্ট্য, অনুসুরের বৈশিষ্ট্য, এই অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম থাকে প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই অবস্থান পৃথিবীর পরিক্রমণ বেশ
বৃদ্ধি পায়। এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে গ্রীষ্মকাল হয়ে থাকে। অনুচর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হওয়ার জন্য সূর্যকে একটু বড় দেখায়। এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে শীতকাল হয়। এই ছবিটা দেবে তোমরা, অনুসারীর এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। ওকে। 2 নম্বর প্রশ্ন, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর, একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখা বা সমক্ষরেখার প্রধান বৈশিষ্ট্যগুলি হল পূর্ব পশ্চিমে বেষ্টন, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। মান, অক্ষরেখা সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সংখ্যা, নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা সহ দুটি গোলার্ধের মোট অক্ষরেখার সংখ্যা 179টি। নিরক্ষরেখা বা 0 ডিগ্রি প্লাস 89 যুক্ত 89 179 মোট। প্রকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকটি দ্রাঘিমারেখাকে সমকোণে ছেদ করে। সমান্তরাল অবস্থান, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখা সমান্তরাল অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখা অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। পরিধি, অক্ষরেখাগুলি পরিধি নিরক্ষরেখা থেকে মেরু বিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে 2 মেরুতে 2টি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলির পরিধি সমান নয়। অক্ষাংশ, একই সমক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। মধ্যবর্তী দূরত্ব, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়, যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। 3 নম্বর প্রশ্ন, জলদূষণের প্রধান উৎস বা কারণগুলি কি কি? উত্তর, শিল্পজাত বর্জ্য পদার্থ, রাসায়নিক দ্রব্য, চামড়া, কাগজ, মদ, বস্ত্র বয়ন, তৈলশোধন, সীসা, দস্তা, পারদ, আর্সেনিক প্রভৃতি ধাতু, তেল, চর্বি, গ্রিজ, ফসফরাস জাতীয় রাসায়নিক পদার্থ জলদূষক পদার্থ। গৃহস্থালির আবর্জনা, গৃহস্থালির কাজে ব্যবহৃত জলে ডিটারজেন্ট, মল, মূত্র ইত্যাদি মিশে থাকে। এই সকল জল নদী, খাল-বিল প্রভৃতি মিশে জলকে দূষিত করে। কৃষিজ উপকরণ, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক প্রভৃতি বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে বিভিন্ন জলাশয়ে মিশে এবং জলদূষণ ঘটায়। জলের তাপীয় দূষণ, তাপবিদ্যুৎ কেন্দ্র, পরমাণু শক্তি কেন্দ্র প্রভৃতি বিভিন্ন ধরনের শিল্পে শৈত্যকরণের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়। এই উষ্ণ জল জলাশয়, নদী নালা যেখানেই পাতিত হয় সেখানেই জলে তাপীয় দূষণ ঘটায়। খনিজ তেলের দূষণ, জলপথে চলাচলকারী স্টিমার, জাহাজ থেকে ডিজেল, তারপরে লুব্রিকেটিং তেল বেরিয়ে জলে মেশে। এই তেল জলে একটি ভাসমান আচ্ছাদন তৈরি করে, ফলে জলে O2 এর অভাব ঘটে এবং জলের বসবাসকারী প্রাণীদের মৃত্যু ঘটে। 4 নম্বর প্রশ্ন, মালভূমির বৈশিষ্ট্যগুলি কি লেখো? মালভূমির বৈশিষ্ট্য, 1 নম্বরে উচ্চতা। মালভূমি সাধারণত সমুদ্রতল থেকে 300 মিটারের বেশি উঁচু হয়, তবে পরিবেষ্টিত মালভূমির উচ্চতা অনেক বেশি হয়। যেমন পামির মালভূমির উচ্চতা প্রায় 4873 মিটার। ঢাল, মালভূমির চারপাশে খাড়া ঢাল যুক্ত হয়। শীর্ষদেশ, মালভূমির শীর্ষদেশ বা উপরিভাগ অসমতল তরঙ্গায়িত প্রকৃতির হয়। আকৃতি, মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো, তাই একে টেবিল ল্যান্ড বলে। বিস্তার, মালভূমিগুলি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। গঠনকারী শিলা, মালভূমিগুলি সাধারণত আগ্নেয় রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়। পাহাড়, অনেক মালভূমির উপরে ছোট ছোট পাহাড় দেখা যায়, যেমন ছোটনাগপুর মালভূমির পর এসনাথ পাহাড়। খনিজ সম্পদ, অধিকাংশ মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। 5 নম্বর প্রশ্ন, রুড়ো শিল্পাঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি কি কি? উত্তর, জার্মানির রুড়ো শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশে নয়, সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এখানে নানাবিধ শিল্প এবং তার সহযোগী বিভিন্ন প্রকার শিল্পের বিকাশ ঘটার অনুকূল কারণগুলি হল স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লা। রুড়ো অঞ্চলে ভূত্বকের কাছাকাছি বা প্রায় উপরিভাগে উচ্চমানের অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এই কয়লা অল্প খরচে উত্তোলন করে লৌহ ইস্পাত শিল্পের কোক ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। উন্নত পরিবহন ব্যবস্থা, সমগ্র অঞ্চলটি জলপথ, সড়কপথ, রেলপথ, বিমানপথের মাধ্যমে ইউরোপ সহ সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত আছে। রাইন নদী ও বিভিন্ন খালের মাধ্যমে উত্তর সাগর তথা আটলান্টিক মহাসাগরের সঙ্গে রুড়ো অঞ্চলে সরাসরি সংযোগ আছে। আকরিক লৌহের প্রাচুর্য, রুড়ো অঞ্চলে আকরিক লৌহের প্রভাব আছে, কিন্তু এখানকার শিল্পের প্রয়োজনীয় লৌহ আকরিক প্রতিবেশী দেশ থেকে জলপথে সুলভে আমদানি করা হয়। পর্যাপ্ত জল সরবরাহ, রুড়ো শিল্পাঞ্চলের প্রয়োজনীয় জল রাইন, রুড়ো, লিপি, উপার, এমসার নদী থেকে পাওয়া যায়। মূলধনের প্রাচুর্য, জার্মানির ধনী বণিক সম্প্রদায় বীমা কোম্পানি ও ব্যাংকগুলি পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করে। সুলভ দক্ষ শ্রমিক, অঞ্চলটি ঘনবসতিপূর্ণ ও বহুদিন আগে থেকে লৌহ ইস্পাত শিল্প এখানে কেন্দ্রীভূত হয়, স্বাভাবিক কারণে এখানে দক্ষ শ্রমিকের অভাব হয় না। 6 নম্বর প্রশ্ন, ইউরোপ মহাদেশের যে কোনো 3 প্রকার অরণ্য সম্পর্কে যা জানো লেখো। উত্তর, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের উপস্থিত সমস্ত উদ্ভিদকে সামগ্রিকভাবে উক্ত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বলে। বর্তমানে ইউরোপে জনবসতি বহুল বেড়ে যাওয়া ওঠার কারণে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস করা হচ্ছে। তবুও ইউরোপকে 5টি স্বাভাবিক অঞ্চলে ভাগ করা যায়, তাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখানে আমি প্রশ্ন অনুযায়ী 3টি
বনভূমি সম্পর্কে বা স্বাভাবিক উদ্ভিদ অঞ্চল সম্পর্কে আলোচনা করছি। প্রথমে ভূমধ্যসাগরীয় বনভূমি। অবস্থান স্পেন, ফ্রান্স, গ্রিস, ইটালি, সার্বিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় বনভূমি দেখা যায়। বৈশিষ্ট্য: শুষ্ক, গ্রীষ্ম ও আর্দ্র শীতকাল হওয়ার কারণে জল সংগ্রহের উদ্দেশ্যে গাছগুলির শিকড় মাটির বহু গভীরে প্রবেশ করে। এই বনভূমিতে বড় বড় পাতাযুক্ত গাছ জন্মায়। পাতা মোমের আবরণে ঢাকা পুরু হয়। এই বনভূমির গাছগুলির কাণ্ডে পুরু ছাল থাকে। বনভূমির অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ক্ষুদ্রাকার বৃক্ষ, কাঁটা গাছ, ঝোপ ইত্যাদি জন্মায়। প্রধান বৃক্ষ: পাইন, ফার, সিডার, রোজমেরি, ল্যাভেন্ডার, সাইপ্রেস, চ্যাপেরাল, হিথ, জারা, কক, ওক প্রভৃতি। 2 নম্বর বনভূমি হচ্ছে সরলবৃক্ষ বনভূমি। অবস্থান: নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, ইটালি প্রভৃতি দেশের সরলবৃক্ষ অরণ্যে বনভূমি দেখা যায়। বৈশিষ্ট্য: এখানে চিরসবুজ গাছ জন্মায়। এই বনভূমির কাঠ খুব নরম ও লম্বা হয়। গাছগুলি তুষারপাত থেকে বাঁচতে শুষ্ক প্রকৃতির হয়। গাছগুলির পাতা ছোট ও সরু ও ছোঁচালো হয়। প্রধান বৃক্ষ: লজ পোল পাইন, লার্চ, হেমলক, রেড স্প্রুস, সিটিকা স্প্রুস, জ্যাক পাইন, স্কটম পাইন, ওইলো বার্চ, অলডার প্রভৃতি। তুন্দ্রা বনভূমি। অবস্থান: নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, উত্তর আলাস্কা, গ্রিনল্যান্ড উপকূলবর্তী অঞ্চলে এই বনভূমি পরিলক্ষিত হয়। বৈশিষ্ট্য: ভূমি সারা বছর বরফে ঢাকা থাকে, তাই বড় গাছ জন্মাতে পারে না। গ্রীষ্মকালে বরফ গলে গেলে ঝোপ জন্মায়। অধিকাংশ উদ্ভিদের জন্ম উদ্ভিদ থেকে, বীজ থেকে খুব কম। গ্রীষ্মে খর্বাকৃতি ওইলো, বার্চ ও অলডার জন্মায়। প্রধান বৃক্ষ: বার্চ, জুনিপার, মস, লাইকেন, সেচ লতা, গুল্ম প্রভৃতি। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন: অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখ। লক্ষ্য করো, বিষয় হিসেবে লিখবে বিস্তৃতি। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। বিভিন্ন নামকরণ: অক্ষরেখার অপর নাম সমক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্ত রেখা। আকৃতি: অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। পরিধি: অক্ষরেখাগুলি পরিধি সর্বত্র সমান নয়, দ্রাঘিমা রেখাগুলি পরিধি সর্বত্র সমান। দিন রাত্রি: একই অক্ষরেখা একই সঙ্গে দিন অথবা রাত্রি হয় না। একই দ্রাঘিমা রেখা একই সঙ্গে দিন অথবা রাত্রি হয়। সংখ্যা: নিরক্ষরেখা নিয়ে মোট 179টি অক্ষরেখা, মূলমধ্যরেখা নিয়ে মোট 360টি দ্রাঘিমা রেখা। কোণের সমষ্টি: অক্ষরেখাগুলির কোণের সমষ্টি 360 ডিগ্রি, দ্রাঘিমা রেখাগুলির কোণের সমষ্টি 180 ডিগ্রি। সর্বোচ্চ কোণ: সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি, সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি। সময় নির্ণয়ের জন্য অক্ষরেখার প্রয়োজন হয় না, সময় নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। সমান্তরাল: অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর অসমান্তরাল। 2 নম্বর প্রশ্ন: পর্বত কয় প্রকার ও কি কি চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন: নদীর কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন: বিরূপের মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি কি। 5 নম্বর: পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় তার চিত্রসহ বর্ণনা করো। তাহলে 5 দাগের 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।